শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার সশস্ত্র যুদ্ধ। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে চলছে দক্ষিণ এশিয়ার ইতিহাসের সর্ববৃহৎ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন। এখন এটি পরিণত হয়েছে সরকার বিরোধী গণ আন্দোলনে। সে আন্দোলন থামাতে শেখ হাসিনা ছাত্র ও জনতার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেছে। এখন এটি নিরেট গণহত্যায় রূপ নিয়েছে। হাসিনার অপরাধ, অগণিত নিরপরাধ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা, এটিই তো আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ। হাসিনা রণাঙ্গনে নামিয়েছে পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীকে। সে সাথে নামিয়েছে নিজ দলের গুন্ডা বাহিনীকেও। হাসিনার পরিচালিত এ যুদ্ধের উত্তাপ বোঝা যায় আকাশে হেলিকপ্টার থেকে গোলা বর্ষণ এবং রাস্তায় অসংখ্য ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, বন্দুকধারী সৈনিকদের টহল থেকে। ঢাকার রাস্তায় এত ট্যাঙ্ক, এত সাঁজোয়া গাড়ি, এত বন্দুকধারী সৈনিকদের টহল কোনো কালেই দেখা যায়নি, এমনকি ৭১-এর যুদ্ধকালেও নয়। ৭১-এ পাক বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ৪৫,০০০। হাসিনার নামানো সৈন্যের সংখ্যা লক্ষাধিক। ফলে এত অল্প সময়ে এত রক্ত কখনো ঝরেনি। সকল সভ্য দেশে যুদ্ধ হয় সীমান্তের ওপারে শত্রু শক্তির বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের যুদ্ধ হচ্ছে দেশের অভ্যন্তরে জনগণের বিরুদ্ধে। যুদ্ধের তীব্রতা বোঝা যায় রক্তাক্ত রাজপথ, অসংখ্য লাশ থেকে পচা দুর্গন্ধ এবং দেশের হাসপাতালগুলিতে হতাহত মানুষের প্রচণ্ড ভিড় দেখে। নিরস্ত্র জনগণের বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে যেমন শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, তেমনি হাজার হাজার মানুষকে অন্ধ ও পঙ্গু করা হয়েছে। অন্ধ করা হয়েছে রাবার বুলেট চোখে মেরে, যেমন ভারত করে থাকে কাশ্মীরে। আহত এসব ছাত্রছাত্রী ও নারী পুরুষগণ আর কখনোই সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে না। আমৃত্যু বাঁচতে হবে ব্যথা, পঙ্গুত্ব ও যুদ্ধের ক্ষত নিয়ে। বাংলাদেশের নিরস্ত্র ছাত্র জনতার বিরুদ্ধে এগুলি হলো গুরুতর যুদ্ধাপরাধ। ঘৃণ্য যুদ্ধাপরাধী যেমন শেখ হাসিনা, তেমনি সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অফিসার ও সিপাহীগণ। শেখ হাসিনা অসংখ্য অপরাধের আসামি। তার পুরো রাজনীতি হলো অপরাধের রাজনীতি। তার পরিচয়টি হলো সে একজন নৃশংস খুনি, ভোট ডাকাত, ফ্যাসিস্ট, মিথ্যুক, প্রতারক, দুর্বৃত্তর চক্রের প্রতিপালক এবং আগ্রাসী ভারতের পদলেহী গোলাম। তার হুকুমে ইতোমধ্যেই হত্যা করা হয়েছে শত শত নিরীহ বাংলাদেশিকে। বিক্ষিপ্ত লাশ পড়ে থাকতে দেখা যাচ্ছে ঢাকার রাজপথে। তবে নিহতদের সঠিক তথ্য সরকার দিচ্ছে না। অনেকে বলছেন নিহতদের সংখ্যা ২,০০০-এর বেশি। সমস্যা হলো সরকারি বাহিনী হত্যা করলেও নিজেরা কখনো নিহতদের হিসাব রাখে না, কারণ নিহতদের পরিসংখ্যানকে তারা নিজেদের জন্য বিপদ মনে করে। সেটিকে তারা নিজেদের অপরাধের বিরুদ্ধে সাক্ষী মনে করে, তাই খুনিরা পরিকল্পিতভাবে সেগুলি বিলুপ্ত করে। অভিযোগ উঠেছে সশস্ত্র বাহিনী অনেক লাশ গায়েব করেছে। বহু লাশ তারা ডোবায় বা জলাভূমিতে ফেলেছে। নিহতদের সংখ্যা কম করে দেখাতে তারা হাসপাতাল থেকে নিহতদের তালিকা গায়েব করেছে। অপরাধী হাসিনার সরকার লাশ গায়েবের একই কৌশল অবলম্বন করেছিল ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরের গণহত্যার পর। একজন খুনিকে ক্ষমতায় রাখাই অপরাধ। মহল্লায় বাঘ, ভালুক ও নেকড়ের ন্যায় হিংস্র পশু ঢুকলে সে পশুকে বধ করাই সে সময়ের সবচেয়ে বড় দায়িত্ব। তেমনি রাষ্ট্রের শাসন ক্ষমতা কোনো নৃশংস খুনির হাতে অধিকৃত হলে সে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় সেই খুনিকে উৎখাত করা। সেটি প্রতিটি ব্যক্তির ইমানি দায়িত্ব, নইলে গাদ্দারি হয় ইমানি দায়িত্বের সাথে। এবং অপরাধ হলো সে আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেয়া। বিষাক্ত সাপকে আধ মরা করে ছেড়ে দেয়া যায় না, সেটিকে পুরা মারতে হয়, নইলে সে সাপের ছোবলে মারা যেতে হয়। তেমনি কোনো জালেম সরকারকে আহত করার পর আর ক্ষমতায় রাখা যায় না। তারা ক্ষমতায় টিকে থাকলে আরও নৃশংস হয় এবং আরও রক্তাক্ত গণহত্যা ঘটায়। তাতে ব্যাহত হয় সভ্য সমাজ ও সভ্য রাষ্ট্র নির্মাণের কাজ। দেশ তখন নিচে নামতে থাকে এবং বসবাসের অযোগ্য হয়। ইসলামে জালেম শাসকের বিরুদ্ধে যুদ্ধের আলাদা মর্যাদা রয়েছে। ইসলামের সে লড়াই ছিল জিহাদ তথা সর্বশ্রেষ্ঠ ইবাদত। ব্যক্তির পরিশুদ্ধির জন্য ইসলাম যেমন নামাজ, রোজা ও হজ, জাকাতের বিধান দেয়, তেমনি রাষ্ট্রের পরিশুদ্ধির জন্য ফরজ করেছে জিহাদ। তাই জিহাদ না হলে রাষ্ট্রে গুম, খুন, ধর্ষণ, জুলুম, নির্যাতন ও দুর্বৃত্তির জোয়ার আসে। বাংলাদেশ তারই উদাহরণ। শাসক যেখানে খুনি, প্রতারক, নৃশংস, জালেম এবং হিন্দুত্ববাদী ভারতের ন্যায় আগ্রাসী শক্তির পদলেহী দাস, সে শক্তির বিরুদ্ধে লড়াই মাত্রই বিশুদ্ধ জিহাদ।
আর যখন কোনো দেশে জিহাদ শুরু হয় তখন প্রতিটি ইমানদারের ওপর ফরজ হয় জিহাদে যোগ দেয়া, তখন নীরব ও নিষ্ক্রিয় থাকায় মুনাফিকি। তাই জনগণকে মুনাফিকের অপরাধ থেকে বাঁচতে হবে, বুঝতে হবে মুনাফিকগণ কাফিরদের চেয়েও নিকৃষ্ট, কারণ এরাই হলো ঘরের শত্রু। তাদের অপরাধ, তারা ভিতরে থেকে শত্রুকে বিজয়ী করে। বাংলাদেশে এদের সংখ্যাটি কত সেটা একমাত্র রাব্বুল আলামিন জানেন। নির্বাচনের মাধ্যমে অনাস্থা জানানোর পথ ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসে নির্বাচনের পথই বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছিল তার স্বৈরাচারী পিতা মুজিবও। বিগত 15 বছরে হাসিনা কোনো নির্বাচনে সুষ্ঠুভাবে হতে দেয়নি, প্রতিবারই জনগণের ভোটের ওপর ডাকাতি করেছে। এবার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে হাসিনার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে দিয়েছে। যে কোনো সভ্য দেশে এরূপ অবস্থায় সরকারের পতন ঘটে। এই পথেই পতন ঘটেছিল স্বৈরাচারী আইয়ুব ও স্বৈরাচারী এরশাদের। কিন্তু যুদ্ধাপরাধী হাসিনা নিরস্ত্র জনতার দাবির মুখে ক্ষমতা ছাড়তে রাজি নয়। সে চায় অস্ত্রের জোরে ক্ষমতায় থাকতে। সে বেছে নিয়েছে জনগণের বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধের পথ। সে নির্ভর করছে দেশের সশস্ত্র বাহিনীগুলোর ওপর। সেরূপ এক অপরাধী মানসিকতা নিয়ে শেখ হাসিনা দেশের সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ পরিণত হয়েছে তার ব্যক্তিগত চৌকিদার বাহিনীতে। হাসিনার মতো এমন নৃশংস অপরাধীকে ক্ষমতায় রেখে তার শাসন মেনে নেয়াই হবে 17 কোটি বাংলাদেশের সবচেয়ে বড় নৈতিক অপরাধ। ইসলামে অপরাধ করাই শুধু অপরাধ নয়, অপরাধীকে মেনে নেওয়াও গুরুতর অপরাধ। মহান আল্লাহ তাআলা জালেমের অপরাধী দেখেন না, দেখেন জনগণের অপরাধও। সে অপরাধের জন্য আল্লাহ তাআলা আখিরাতে আজকের নীরব ও নিষ্ক্রিয়দের আসামির কাঠ করায় দাঁড় করবেন। কারণ মহান আল্লাহ তাআলা শুধু যুগের ফিরাউন নমরুদকে শাস্তি দেন না, শাস্তি দেন তাদেরও যারা তাদের শাসনকে মেনে নেয়। সভ্য মানুষদের লড়াই শুধু নিজেদের ন্যায্য অধিকার আদায় নয়, বরং লড়াইয়ের লক্ষ্য অপরাধীদের আদালতে তোলা এবং শাস্তি দেয়া। সে কাজটি না হলে লড়াই ব্যর্থ হয় এবং বিজয়ী হয় অপরাধীরা। তাই জরুরি হলো বিশেষ আদালত গড়ে হাসিনা ও তার সহচর যুদ্ধাপরাধীদের বিচার করা, তাকে আন্তর্জাতিক আদালতে তোলা। কোনো সভ্য দেশে খুনিকে স্বাধীন এবং স্বাভাবিক জীবনযাপনের অধিকার দেয়া হয় না। রাষ্ট্রের কোনো দায়িত্বপূর্ণ পদে তাকে বহাল রাখার প্রশ্নই ওঠে না। মানব হত্যার অপরাধে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি পেতে হবে। যেসব দেশে মৃত্যুদণ্ড রহিত সেসব দেশে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে। হাসিনার শত শত নিরীহ মানুষের খুনের আসামি, সেগুলি ছিল ঠান্ডা মাথার খুন। যাদেরকে খুন করা হয়েছে তারা সশস্ত্র ছিল না এবং কাউকে খুন করা তাদের উদ্দেশ্য ছিল না। এরূপ নিরস্ত্র ও নিরীহ মানুষদের গুলি করে হত্যা করাই হলো ঠান্ডা মাথায় খুন করা। ফলে হাসিনা এখানে হাজারো খুনের হুকুমের আসামি। সেনাবাহিনী, পুলিশ, বিজেপি ও র্যাবের সদস্যরা নিজেদের স্বার্থ উদ্ধারে কাউকে খুনি করেনি। তারা খুন করেছে হাসিনার হুকুমে এবং খুনি হাসিনাকে ক্ষমতায় রাখতে। ফলে পুরো অপরাধ গিয়ে পড়ে হাসিনার ঘাড়েও। তবে শুধু হাসিনাকে শাস্তি দিলে দায়িত্ব শেষ হবে না, বিচার করতে হবে এবং বিচারে অবশ্যই শাস্তি হতে হবে পুলিশ, র্যাব এবং সামরিক বাহিনীর সেই সব অফিসারদেরও যারা ঠান্ডা মাথায় এই খুনের সাথে জড়িত। ছাত্র জনতার আন্দোলনের উদ্দেশ্য তাই শুধু নিজেদের দাবি আদায় হলে হবে না, সেটিকে হতে হবে অপরাধীদের শাস্তিকে নিশ্চিত করাও। সভ্য দেশের এটি রীতি। অপরাধীকে বিচারের বাইরে রাখাই আরেক অবিচার। হাতছাড়া করা যাবে না এই সুযোগ। শেখ হাসিনা তার পিতামাতা ও ভাই হারানোর বেদনা এখনো ভুলতে পারে না। সুযোগ পেলে সে বেদনা নিয়ে এখনো সে চোখের পানি ফেলে, এখনো সে খুনিদের বিচার চায়। প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কেন ভুলবে তাদের নিহত ও আহত নিরীহ ভাই বোনদের? কেন চাইবে না তাদের হত্যার বিচার? তাই ছাত্র জনতার সামনে মাত্র একটাই পথ, সেটি হলো যতদিন হাসিনা ক্ষমতায় আছে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া এবং সে সাথে নিশ্চিত করা যুদ্ধাপরাধী হাসিনা ও তার খুনি সহচরদের বিচার করা। এক্ষেত্রে আপোষ চলবে না। আপোষ করলে অপরাধী আরও নৃশংস অপরাধের সুযোগ পাবে। আন্দোলন থামিয়ে দেয়া হলে, এই মুহূর্তে আন্দোলন থামিয়ে দেয়া হলে সেটি হবে শত শত শহীদদের রক্তের সাথে প্রচণ্ড বেইমানি। বাংলাদেশের 17 কোটি মানুষ কি শহীদদের সাথে সেই বেইমানি করতে পারে? পরিতাপের বিষয় হলো এরূপ বেইমানি অতীতে বহুবার হয়েছে, তাই শাপলা চত্বরের গণহত্যার বিচার হয়নি। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির বিচারকে ঘিরে যে শতাধিক মানুষকে হত্যা করা হলো, সেই গণহত্যারও বিচার হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে প্রতিবাদ করায় যেভাবে গণহত্যা চালানো হলো, সে